আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, সকল জল্পনা এবং কল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের যে চীন ভ্রমণ, এটি দৃশ্যমান হয়েছে। দৃশ্যমান বললাম এই কারণে যে মালয়েশিয়াতে তিনি যেভাবে সমাদৃত হয়েছেন, ঠিক তার সঙ্গে যদি আপনি তুলনা করেন, সেক্ষেত্রে তার চীন যাত্রার যে প্রাথমিক স্তর, যিনি মালয়েশিয়া থেকে চীনের ডালিয়ানে গিয়েছিলেন, সেই ডালিয়ানে তার আগমনটি আমাদের দৃষ্টিতে আসলে মালয়েশিয়ার মতো হয়নি। আবার সেই ডালিয়ানের যে ইকোনমিক ফোরামের, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে বৈঠক হলো, তারপরে তিনি ট্রেনে করে চলে এলেন সেই বেইজিংয়ে। এই পর্যন্ত মোটামুটি সবাই হতাশ ছিলেন এবং সবাই তার সেই ট্রেনের বিভিন্ন ছবি এগুলো নিয়ে ট্রল করেছেন, বলেছেন যে তিনি বেইজিংয়ে যাচ্ছেন, বড়জোর সেখানকার যিনি প্রিমিয়ার প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক হবে। আর সেই বৈঠকে মানে আনাকুম জানাকুম, এর কারণ হলো আপনারা জানেন যে চীনের যে শাসনতান্ত্রিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে আমাদের দেশের রাষ্ট্রপতির যতটুকু ক্ষমতা আছে, ঠিক অতটুকু ক্ষমতাও কিন্তু চীনের প্রধানমন্ত্রীর নেই। এটা শুধু একটা রাষ্ট্রীয় প্রোটোকলের আচার। এমনকি সেখানকার অনেক যে মন্ত্রীদের দপ্তর থাকে, কিন্তু প্রধানমন্ত্রী দপ্তরবিহীন মন্ত্রী। তো কাজে সেই দপ্তরবিহীন একজন মন্ত্রী, তার সঙ্গে তারেক রহমান সাহেবের দেখা সাক্ষাৎ হওয়া পর্যন্ত লোকজন বলেছিল, আরে বাদ দাও, এত সোজা চীনের মন পাওয়া? এটা কি শেখ হাসিনার জমানা? এটা কি আওয়ামী লীগ যে তাল গাছের নিচে বিষিয়ে দিয়ে একদম এয়ারপোর্টে তছনছ করে ফেলবে? দেখো 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 কিভাবে যাতায়াত করছে। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো নিয়ে আমাদের দেশের যারা অস্থির মানুষ, সাধারণ মানুষ, সবারই বুক দুরুদুরু করে। বিএনপির লোকেরও বুক দুরুদুরু করেছে, আওয়ামী লীগের লোকজনেরও বুক দুরুদুরু করেছে। আওয়ামী লীগের সঙ্গে ইদানিং বাংলাদেশের অনেক বিরোধী দল, অনেক পক্ষ বিপক্ষের লোকের যোগাযোগ হচ্ছে এবং তারা যে কোনো কারণে তারেক রহমান সাহেব বা সরকারের প্রতি, হয়তো দেশে যারা আছেন উপরে উপরে সরকারের সঙ্গে খুব ঘনিষ্ঠতা দেখাচ্ছেন, জাস্ট লাইক এ মোনাফেক, কিন্তু তলে তলে তারা সরকার বিরোধী যত পক্ষ আছে সবার সঙ্গে তাদের সখ্যতা রয়েছে। তো তারা দোয়া করেছেন, দরুদ পড়েছেন যে আল্লাহ এমন একটা শিক্ষা দাও চীন দেশে, যেন এসে আর মুখ দেখাতে না পারে। তো এদেরই যে বিভিন্ন বট বাহিনী আছে, তারপর তাদের যে সকল সমর্থক আছে, তারা ইন্টারনেটে বিভিন্ন প্রোটোকলে বলার চেষ্টা করেছিল যে এই চীন যাত্রা মানে একেবারে ফ্লপ হবে, চীন মানে তাকে কিছুই দেবে না, কিছুই বলবে না, ইত্যাদি ইত্যাদি। আবার অনেকে বলার চেষ্টা করেছেন যে প্রেসিডেন্ট শি জিনপি, তার সঙ্গে তারেক রহমান সাহেবের দেখাই হবে না, দেখা হলে বড় জোর করমর্দন, মানে হস্ত মিলানো, এই পর্যন্তই। কিন্তু আমি যেটা বলেছিলাম ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা থেকে, যে যদি বেইজিংয়ে আগমন করার সঙ্গে সঙ্গে আগের ভিডিওটা দেখে নেবেন যদি কারা মানে হয়, মানে আমি এটা উনি ডালিয়ান আসার পর বলেছিলাম যে ডালিয়ানের এই পর্বটি আসলে তাদের সরকারি প্রোটোকলের মধ্যে পড়ে না। সরকারি প্রোটোকলটা হলো বেইজিংয়ে। তো সেই বেইজিংয়ে যখন তিনি আসবেন, নর্মালি চীনের যে গ্রেট হল আছে, সেই গ্রেট হলে তাকে গ্রহণ করা হবে এবং গার্ড অব অনার প্রদান করা হবে। যদি সেটা করা হয় তাহলে এক ধরনের ফলাফল, আর যদি সেটা না করা হয় তাহলে এক ধরনের ফলাফল। কিন্তু দেখা গেল যে এখানে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়েছে। ইট মিনস প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে গার্ড অফ অনার প্রদর্শন করা হলো, এটা কন্টিনিউ করবে প্রেসিডেন্ট শি এর অনুষ্ঠানে, এবং ঠিক সেম ঘটনাটা ঘটেছে। তো এরপরে তিনি গেছেন যে তিয়ান আনমেন স্কোয়ারে যে বিপ্লবীদের, যে চীনিয়া বিপ্লবীদের যে
সমাধিসৌধ রয়েছে, সেই সমাধিসৌধে তিনি গেছেন এবং সেখানে তাকে যথাযথ আমাদের সাভার স্মৃতিসৌধে গেলে যে ধরনের প্রোটোকল দেওয়া হয় ঠিক ওইরকম প্রোটোকল তাকে সেখানে দেওয়া হয়েছে। সর্বোপরি চীনের যে প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টের সঙ্গে তার কর্মর্দন, তার বডি ল্যাঙ্গুয়েজ, এটা দেখে মনে হয়েছে যে চীন ধৈর্য ধারণ করতে চাচ্ছে। তারা বাংলাদেশের যে বাস্তব সমস্যা, তারেক রহমান সাহেবের যে বাস্তব সমস্যা, এটা তারা বুঝতে পারছে। এই মুহূর্তে যেখানে চীন নিজে শত চেষ্টা করেও আমেরিকার খপ্পর থেকে বাঁচতে পারছে না, তাদের সবচেয়ে গ্লোবাল জায়ান্ট কোম্পানি হুয়াওয়ে, সেই হুয়াওয়েকে আমেরিকা নিষিদ্ধ করে দিল এবং চীন যাতে ইরান থেকে তেল না আনতে পারে এই জন্য নিষেধাজ্ঞা দিয়ে দিল। হাজার রকম নিষেধাজ্ঞায় চীন যেখানে নাস্তা দেবো, সেখানে আমাদের মতো একটা দেশ কী করতে পারে? অনেক নিরপেক্ষ যারা সামরিক বিশ্লেষক ছিলেন তারা এই ভ্রমণ সময়টিতে সবাই বলার চেষ্টা করেছেন যে চীনের প্রেসিডেন্ট শি জনাব তারেক রহমান সাহেবকে একটি যৌক্তিক সময় দেবেন, যাতে করে যেটিকে ইংরেজিতে বলা হয় অ্যাডাপশন, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার যে চুক্তি হয়েছে, ভারত তাকে যে প্রেশার দিচ্ছে, দেশের যে উদ্ভূত বাস্তব অর্থনৈতিক সমস্যা রয়েছে, এই সমস্যাগুলোর সঙ্গে সরকার যেন মোটামুটি সামঞ্জস্য রক্ষা করে টিকে যেতে পারে। কিন্তু আঁতুড় ঘরে যদি সরকারের টুটি চেপে ধরা হয়, তাহলে এই সরকার মানে কোনো পক্ষের জন্য ভালো হবে না এবং এটা আবার একটা যাকে বলা হয় মিলিটারি ডিক্টেটরশিপের দিকে চলে যাবে, একটা ফ্যাসিবাদের দিকে চলে যাবে। অথবা আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, এটা অ্যাবসলিউটলি আওয়ামী লীগ ফিরে আসা মানে এখানে ভারতের শতভাগ গ্রিপ। এখানে দুনিয়া উল্টে গেলেও আওয়ামী লীগের এখন ফিরে আসা মানেই শেখ হাসিনা, আওয়ামী লীগ, ভারত, একেবারে একটা ত্রয়ী সম্পর্ক। এখানে চীন বা আমেরিকা কিংবা পাকিস্তান অন্য কোনো দেশ এখানে ঢুকতেই পারবে না। তো চীন সেটা বুঝতে পেরেছে। চীন সেটা বুঝতে পারার কারণে কি হলো, এই যে তারেক রহমান সাহেবের যে সফর, এই সফরটিকে এখনো পর্যন্ত একটি ফরমাল, সৌজন্যমূলক এবং একটি সুদূর প্রসারী, আগামী দিনে একটা ভালো সম্পর্ক স্থাপিত হতে পারে এরকম একটা দরজা খোলা হলো। কিন্তু এখানে সবার অলক্ষ্যে একটা চমৎকার খেলা মিস্টার শি জিনপিং করে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। এটা যদি জনাব তারেক রহমান সাহেব ব্যবহার করতে পারেন, তাহলে তার জন্য একটা চমৎকার যাকে বলা হয় ডিপ্লোম্যাটিক ইনস্ট্রুমেন্ট তার হাতে চলে আসবে। আপনারা জানেন যে রাখাইনে মানবিক করিডোরের নামে এখানে যুদ্ধরত পক্ষ, বিশেষ করে আরাকান আর্মি, তাদের কাছে আমেরিকার সাহায্য এবং সহযোগিতা জাতিসংঘের নামে, জাতিসংঘের মানবাধিকার কমিশন প্লাস জাতিসংঘের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্লাস অন্যান্য যেটা ত্রাণ এবং পুনর্বাসন যেটা রয়েছে UNHCR, তো তাদের মাধ্যমে যে ত্রাণ যাবে এগুলো মূলত USAID-এর ত্রাণ, এগুলো মূলত আমেরিকার ত্রাণ, এর মধ্যে অস্ত্র যাবে আর অনেক কিছু যাবে এবং এখানে একটি করিডর স্থাপনের জন্য ইউনূসের জমানা থেকে একটা চাপ দিয়ে আসা হচ্ছিল, যেটা বাংলাদেশ সেনাবাহিনী হতে দেয়নি। আদারওয়াইজ এটা কিন্তু হয়ে যেত চুক্তির আগেই, মানে আমেরিকার সঙ্গে যে গোলামি চুক্তি হয়েছে তার আগে সেটা হয়ে যেত। তো সেটা যাতে আমেরিকা ভবিষ্যতে করতে না পারে এজন্য চীন সে প্রথমে একটা শর্ত দিয়ে দিয়েছে বা বলেছে যে তারা একটা মানবিক করিডোর নয়, একটা করিডোর চাচ্ছে। সেই করিডোরটা হবে অ্যাবসলিউটলি কমার্শিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ যাকে বলা হয় মিলিটারি ট্রানজিশন। আপনারা জানেন যে প্রাচীন যে সিল্ক রুট রয়েছে, সেই সিল্ক রুট আমাদের শুরু হয়েছিল কোত্থেকে? আমাদের সোনারগাঁ থেকে। তা আমাদের সোনারগাঁ থেকে সিল্ক রোড শুরু হয়ে কলকাতা হয়ে পাকিস্তান হয়ে এটি চীনের মধ্য দিয়ে ইরান হয়ে, ইরানের ভিতর দিয়ে যে আরব দেশে সিরিয়ার দামেস্ক নগরী পর্যন্ত গিয়েছিল এবং মধ্যে সেখানে ইয়ামেনের রাজধানী সানা পর্যন্ত যে রুটটা ছিল, হাজার হাজার বছর ধরে এটিকে বলা হয় সিল্ক রুট। চায়নার যে সিল্ক শিল্প, এটি এশিয়াতে পৌঁছে দেওয়া হতো এই রুটের মাধ্যমে।
ইট ইজ ওয়ান অফ দ্য ফেমাস বাণিজ্যিক রুট। এখন সেই রুটটা আবার তারা নতুন করে চালু করেছে উইথ এ ওয়াইডার রেঞ্জ। এই রুটের একটি অংশ মায়ানমারে এসেছে। সেই মায়ানমারের রাখাইন রাজ্য থেকে তারা এটার কানেক্টিভিটি একেবারে বাংলাদেশ পর্যন্ত করতে চাচ্ছে। তো এই যে মায়ানমারের সাথে যে কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটির করিডোরটা বাংলাদেশে চাচ্ছে, একেবারে নিখাত। আর কক্সবাজারের এই পর্যন্ত যদি